রাজধানীর মিরপুর থেকে আরএস ফাহিম চৌধুরী আটক। ক্ষমতার দম্ভ, পর্দার আড়ালের রাজনীতি আর অন্ধকার জগতের পেছনের গল্পগুলো যখন সামনে আসে তখন তা সিনেমার থ্রিলার গল্পকেও হার মানায়। আজ আমরা কথা বলবো দেশের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরীকে নিয়ে, যিনি সদ্যই মিরপুর চিড়িয়াখানার সামনে থেকে অত্যন্ত নাটকীয়ভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। আরএস ফাহিমের এই কেসটি বাংলাদেশের রাজনৈতিক এবং সোশ্যাল মিডিয়ার ইতিহাসে এক অদ্ভুত, চাঞ্চল্যকর এবং রোমহর্ষক উদাহরণ। মিরপুরের সেই গ্রেপ্তারের দৃশ্যটি ছিল রীতিমতো শ্বাসরুদ্ধকর। দুপুর গড়িয়ে তখন বিকেল, মিরপুর চিড়িয়াখানা রোডে সাধারণ মানুষের ভিড়। হঠাৎ করেই চারপাশ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা একটি গাড়িকে ঘিরে ফেলে। কিছু বুঝে ওঠার আগেই চারপাশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, শিবির এবং সাধারণ ক্ষুব্ধ জনতা সেখানে জড়ো হতে শুরু করে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা এক উত্তাল রণক্ষেত্রে পরিণত হয়। ফাহিম পালানোর চেষ্টা করলেও জনতার নিশ্ছিদ্র ঘেরাটোপ আর পুলিশের তৎপরতায় তার সব চেষ্টাই ব্যর্থ হয়। তাকে গাড়ি থেকে বের করার সময় চারপাশের মানুষের চোখে মুখে যে ক্ষোভ এবং ঘৃণার আগুন জ্বলছিল তা এক নজিরবিহীন দৃশ্য। একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মোহাম্মদপুর এলাকায় কমিশনার রাজীবের ছোট ভাই হওয়ার সুবাদে ফাহিম কিভাবে বাইক স্ট্যান্ডের আড়ালে একটি ভয়ঙ্কর গ্যাং গড়ে তুলেছিলেন তা ওই এলাকার সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম ছিল। ওই গ্যাং এবং তার ক্ষমতার দাপটে ফাহিম চৌধুরী ধীরে ধীরে হয়ে ওঠেন আরেক আলোচিত ইউটিউবার তৌহিদ আফ্রিদর অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। মোহাম্মদপুরের প্রতিটি অলিগলিতে ফাহিমের বাইক বাহিনীর মহড়া ছিল নিত্যদিনের ঘটনা। চাঁদাবাজি, জমি দখল থেকে শুরু করে এলাকার আধিপত্য বিস্তার সবকিছুই চলত তার অঙ্গুলি হেলনে। কেউ প্রতিবাদ করার সাহস পেত না, কারণ সবারই জানা ছিল তার পেছনে রয়েছে বড় বড় রাজনৈতিক নেতাদের সরাসরি মদদ। সাধারণ ব্যবসায়ীরা কাকে নিয়মিত মাসোহারা দিতে বাধ্য হতেন, আর এই বিপুল পরিমাণ কালো টাকা তাকে সোশ্যাল মিডিয়ায় এক প্রভাবশালী ব্যক্তিতে পরিণত করে। কিন্তু ক্ষমতার এই শেকড় কেবল মোহাম্মদপুরে সীমাবদ্ধ ছিল না, তা বিস্তৃত হয়েছিল দেশের শীর্ষ ব্যবসায়ী মহলেও। আপনারা অনেকেই জানেন, এই কমিশনার রাজীব হলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আনভীরের অত্যন্ত আস্থাভাজন বা কোর পার্সন। আর সেই সূত্র ধরেই আনভীরের সাথে ফাহিমের এক গভীর সখ্যতা গড়ে ওঠে, যা তাকে করে তোলে ধরাছোঁয়ার বাইরের একজন। গুলশান, বনানীর অভিজাত ক্লাবগুলোতে ফাহিমের নিয়মিত যাতায়াত শুরু হয়। সেখানে দেশের রথী মহারথীদের সাথে তার ওঠা বসা ছিল চোখে পড়ার মতো। কিন্তু ফাহিমের বিরুদ্ধে কথা বলতে গেলে আসলেই থলের অনেক কালো বিড়াল বেরিয়ে আসবে। তার এই প্রভাব প্রতিপত্তি শুধু টাকার জোরে ছিল না, এর পেছনে ছিল এক সুগভীর ব্ল্যাকমেইলিং এবং নারী ঘটিত কেলেঙ্কারির নেটওয়ার্ক। রাজনৈতিক অঙ্গনে এবং সোশ্যাল মিডিয়ায় একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর অভিযোগ রয়েছে যে ফাহিম একটা সময় আলোচিত রাজনীতিবিদ ববি হাজ্জাজকে উঠতি বয়সী মেয়েদের সাথে পরিচয় করিয়ে দিতেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল, এই চরম আপত্তিকর এবং বিস্ফোরক কথাটির সত্যতা খোদ তার ভাই কমিশনার রাজীব নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন বলে দাবি করা হয়। রাজনীতির পালাবদলের সাথে সাথে ফাহিমও গিরগিটির মতো তার ভোল পাল্টাতে শুরু করেন। রাজনৈতিক মহলে এখন জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে ফাহিম এখন ববি হাজ্জাজের হাতকে রাজনৈতিকভাবে শক্তিশালী করার মিশনে নেমেছেন এবং ববি হাজ্জাজের পুরো পিআর বা জনসংযোগের দায়িত্ব ফাহিমকেই দেওয়া হয়েছে। কিভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর রাতারাতি একজন রাজনীতিবিদের প্রধান জনসংযোগ কর্মকর্তা হয়ে ওঠেন, তা নিয়ে বিশ্লেষকদের মনেও চরম বিস্ময় কাজ করছে। এর মাধ্যমে ফাহিম মূলত নিজের অন্ধকার অতীতকে ঢাকার জন্য একটি রাজনৈতিক ঢাল খুঁজছিলেন বলে অনেকেই মনে করেন। বিগত সরকারের আমলে দাপটের সাথে আওয়ামী লীগের রাজনীতি করা এই মোহাম্মদপুরের ফাহিম গ্যাং কতটা বেপরোয়া ছিল তার প্রমাণ মেলে জুলাইয়ের গণ অভ্যুত্থানে। অভিযোগ রয়েছে, জুলাইয়ের সেই রক্তক্ষয়ী দিনগুলোতে এই গ্যাং সরাসরি অস্ত্র হাতে তুলে নিয়েছিল। ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর তারা নির্বিচারে হামলা চালায়। হেলমেট পরিহিত অবস্থায় ফাহিমের প্যাডার বাহিনী মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তা এখনও মানুষের চোখে ভাসে। কিন্তু অগস্টের পট পরিবর্তনের পর পরিস্থিতি বেগতিক দেখে সে অত্যন্ত সুকৌশলে দুবাই পালিয়ে যায়। বিমানবন্দর দিয়ে তার এই পালিয়ে যাওয়ার পেছনেও বড় ধরনের আর্থিক লেনদেন এবং প্রভাবশালী মহলের হাত ছিল বলে ধারণা করা হয়।
দুবাইয়ে গিয়েও সে বিলাসবহুল জীবনযাপন করছিল এবং সেখান থেকেই নিজের সোশ্যাল মিডিয়া সাম্রাজ্য নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। ফাহিম গ্যাং আর্থিক এবং রাজনৈতিকভাবে এতটাই শক্তিশালী এবং প্রভাবশালী ছিল যে এতদিন পুলিশ তাকে গ্রেপ্তার করার সুযোগ বা সাহস কোনোটাই দেখাতে পারেনি। অথচ বিএনপি সরকার গঠনের পর মাত্র 1 সপ্তাহের মধ্যেই ফাহিম দুবাই থেকে দেশে চলে আসেন। তার এই ফিরে আসার পেছনে কী রহস্য লুকিয়ে আছে তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই। অনেকেই মনে করছেন নতুন সরকারের ভেতরেও সে তার পুরনো রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে কোনো একটা রফাদফা করার চেষ্টা করেছিল, অথবা সে ভেবেছিল সোশ্যাল মিডিয়ায় তার যে বিপুল সংখ্যক অনুসারী রয়েছে তাদের ব্যবহার করে সে একটা জনমত তৈরি করতে পারবে এবং আইনের হাত থেকে বেঁচে যাবে। কিন্তু দিন শেষে অপরাধের সাম্রাজ্য যত বড়ই হোক না কেন, আইনের জাল তার চেয়ে অনেক বেশি বিস্তৃত। দুবাই থেকে ফিরে এসে শেষ রক্ষা হলো না তার। মিরপুর থেকে তার এই গ্রেপ্তার প্রমাণ করে যে বাংলাদেশে ক্ষমতার দাপট দেখিয়ে চিরকাল পার পাওয়া যায় না। গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরেই তার গতিবিধির ওপর নজর রাখছিল। দেশে ফেরার পর থেকেই সে অত্যন্ত গোপনে চলাফেরা করছিল, কিন্তু শেষ পর্যন্ত সাধারণ জনতার চোখ এড়াতে পারেনি। এখন রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদ করলে জুলাইয়ের অস্ত্রবাজি, সিন্ডিকেট আর রাজনৈতিক নেতাদের অন্ধকার জগতের আরও কত অজানা এবং ভয়ঙ্কর তথ্য বেরিয়ে আসে, সেটাই এখন দেখার সবচেয়ে বড় বিষয়। দর্শক, ফাহিমের রাজনৈতিক গ্যাং বা অন্ধকার জগতের গল্পের চেয়েও তার সবচেয়ে ভয়ঙ্কর এবং পৈশাচিক রূপটি দেশের মানুষ দেখেছিল গত জুলাই মাসের সেই রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের সময়, যখন রাজপথে মুগ্ধ, ওয়াসিম, শান্ত, ছোট্ট শিশু রিয়াগোপ, আনাস কিংবা আবু সাইদদের মতো বীরদের তাজা রক্তে পিচ ঢালা পথ লাল হয়ে যাচ্ছিল। ঠিক সেই চরম শোকের মুহূর্তে এই আরএস ফাহিম নামক দালালটি পুলিশের সাথে ফোনে কথা বলতে বলতে শহীদদের মৃত্যু নিয়ে চরম নোংরাভাবে মকারি বা ঠাট্টা করেছিল। আপনারা শুনলে শিউরে উঠবেন। সে সময় হাসতে হাসতে চরম পৈশাচিক আনন্দ নিয়ে সে ফোনে বলছিল, হিসকাও ডিসকাও করে মারতেছে, পাখির মতো উড়তেছে। একবার ভেবে দেখুন, জুলাই বিপ্লবের পক্ষে না থাকাটা হয়তো কারো ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান বা দোষ হতে পারে, কিন্তু নির্বিচারে ছাত্র জনতাকে গুলি করে মেরে ফেলার দৃশ্য দেখে এভাবে হাসাহাসি করাটা প্রমাণ করে যে মানুষের জীবনের প্রতি তার সামান্যতম কোনো মায়া বা মূল্যবোধ নেই, বরং মানুষ খুন হওয়াটাকে এক ধরনের বিকৃত এবং পৈশাচিক আনন্দ হিসেবে উপভোগ করছিল। এই অডিও ক্লিপটি যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন পুরো দেশ জুড়ে তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে। আর ঠিক এই কারণেই আজ মিরপুর চিড়িয়াখানার সামনে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্রদল, শিবির এবং সাধারণ ক্ষুব্ধ জনতা তাকে চারপাশ থেকে অবরুদ্ধ করে ফেলে, তখন জনরসের মাত্রা ছিল কল্পনাতীত। সাধারণ মানুষের এখন একটাই দাবি যে ফাহিম হাসতে হাসতে শহীদদের নিয়ে উপহাস করেছিল, তাকে সবার সামনে দাঁড় করিয়ে তার সেই অডিও রেকর্ডগুলো জনসম্মুখে শোনানো হোক, তাকে বোঝানো হোক ঠিক কোন ভয়ঙ্কর পাপ এবং রক্তের সাথে বেইমানির শাস্তি সে আজ পাচ্ছে। ক্ষুব্ধ জনতা পুলিশের গাড়ি ঘিরে ধরে স্লোগান দিচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। একজন মানুষের প্রতি সমাজের কতটা ঘৃণা জমা হলে এমন একটি পরিস্থিতির সৃষ্টি হতে পারে তা ফাহিমের গ্রেপ্তারের ঘটনা না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। জুলাইয়ের দিনগুলোতে হয়তো অনেকেই পর্দার আড়ালে থেকে মানুষের জীবন নিয়ে ঠাট্টা করেছিল, কিন্তু ফাহিমের মতো এই তথাকথিত মিডিয়া হাউসের দালালগুলো তাদের সোশ্যাল মিডিয়ার প্রভাব খাটিয়ে সেই পৈশাচিক মকারিগুলোকে এক ধরনের চরম বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। তারা চেয়েছিল এই হত্যাকাণ্ডগুলোকে স্বাভাবিক হিসেবে প্রতিষ্ঠিত করতে। আজ নতুন বাংলাদেশে যখন এই দালালরা জনতার হাতে অবরুদ্ধ হচ্ছে, তখন এটি আগামী দিনের প্রতিটি ফ্যাসিবাদের দোসরদের জন্য একটি বিরাট সতর্কবার্তা। শহীদদের রক্তের সাথে বেইমানি করে কেউ কখনো শান্তিতে থাকতে পারে না। প্রকৃতির এই নির্মম বিচারই আজ আরএস ফাহিমদের পরিণতি দিয়ে আবার প্রমাণিত হলো। এই গ্রেপ্তার কেবল একজন অপরাধীর পতন নয়, বরং এটি একটি কলুষিত ব্যবস্থার পতনের প্রতীক। দর্শক, আপনার কি মনে হয় এই ধরনের অপরাধীদের কেমন শাস্তি হওয়া উচিত তা আমাদের জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী সকল আপডেট পেয়ে যান সবার আগে।